দাদা আমরা যে ঘটনা দেখলাম একেবারে সেই আগের মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গেলেন তার কয়েক মিনিটের মধ্যে তড়িঘড়ি একেবারে গিয়ে তার ঘর থেকে ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল ফোন পর্যন্ত মুখ্যমন্ত্রী নিয়ে চলেন। কি এমন ছিল তাতে যে এত তড়িঘড়ি সেটাকে নিয়ে বেরিয়ে আসতে হলো? ভাবুন, আপনারা সাংবাদিকরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা পুরনো মেজাজ, পুরনো স্টাইল। তারা ইডি কতটা অযোগ্য, কতটা অকর্মণ্য, অথবা ইডিকে কতটা অযোগ্য করে ফেলা হয়েছে যে ইডি অফিসাররা জানতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়ি থেকে ঘোষিত কর্মসূচির মতন করে চলে গেলেন, সেখানে গিয়ে আইপ্যাকের অফিস থেকে সব কিছু নিয়ে চলে এলেন, গটগট করে বাইরে বেরিয়ে মিডিয়ার সামনে তৃণমূলের সাংবাদিক সম্মেলন করলেন। ইডি অফিসাররা নীরব দর্শকের ভূমিকায় থাকলো। সকাল থেকে যে চিত্রনাট্য শুরু হয়েছিল তাতে এটা পরিষ্কার, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টাইলেই রাজনীতিটা করেন। বাংলার রাজনীতির কলঙ্কজনক অধ্যায়ের জননেত্রী তিনি। বাংলার রাজনীতিতে প্রথম আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মাঝরাত্রে ভবানীপুর থানায় গিয়ে অপরাধীদের ছাড়িয়ে এনেছিলেন। সেদিনই বুঝেছিলাম এই রাজ্যে অপরাধীদের একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে, সরকারটা অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। তারপর আমরা দেখেছিলাম আইপিএস অফিসার রাজীব কুমারকে বাঁচাতে তিনি ধর্ণা দিয়েছিলেন। তখনও বারে বারে আমরা আওয়াজ তুলেছিলাম আসলে এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য। কি হয়েছিল তারপর? একই রকম চিত্রনাট্য, টান টান উত্তেজনা। তার পরবর্তীকালে ইডি কোর্টে গেল, সিবিআই কোর্টে গেল। বহু ক্ষেত্রে আমরা দেখলাম রাজীব কুমারকে আসামে ডেকে পাঠানো হলো, এই রাজ্যে হলো না, দিল্লিতে ডেকে পাঠানো হলো। তারপর লবডঙ্কা। গোটা রাজ্য জুড়ে বিজেপির যারা চাবুক নেতারা, তাজা নেতারা, যারা গরমাগরম ভাষণ দিয়ে বলে যে এই রাজ্যে তারাই নাকি তৃণমূলকে তাড়াবে, তাদের অসহায় যন্ত্রণা আমরা বুঝতে পারছি। আমরা বলছি যে বাংলার যে জনগণের আওয়াজ, যে সেটিং দিদি মোদির সেটিং আছে, বুঝে গেছে জনতা, মোদির আসল দালাল মমতা, এইটা আজকে গতকাল আবার প্রমাণিত হলো। যদি সেটিং থাকবে তাহলে মুখ্যমন্ত্রী ওই ফাইলগুলো নিয়ে বের হয়ে আসবে কেন? তাহলে তো ওদের তো তাহলে ইডির অফিসারদের সেই ফাইলগুলো দেখারই তাহলে কোনো দরকার ছিল না। ওই ফাইলগুলোর মধ্যে কি আছে আপনি আমি কে জানে? হয়তো আইপ্যাকই চিত্রনাট্য রচনা করে দিয়েছে যে এইরকম একটা চিত্রনাট্য হবে, সংখ্যালঘু ভোট ব্যাংক বিজেপির বিরুদ্ধে এক কাট্টা হবে, তৃণমূল বিরোধী ভোট ব্যাংক বিজেপির ভোট বাক্সে এক কাট্টা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে চলে যাবেন। এ তো আইপ্যাক মানে কারা? এই আইপ্যাক আপনি যদি দেখেন, আইপ্যাকের 2014-তে এরাই তো হর হর মোদি ঘর ঘর মোদির ব্র্যান্ডের অ্যাম্বাসাডার, ব্র্যান্ড তৈরি করেছিল। এরাই তো মোদিকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এরাই তো দুটো নির্বাচনে গুজরাটে বিজেপিকে সাহায্য করেছে। এরাই তো 21-এ মমতাকে সাহায্য করেছে। প্রতীক জৈন, আইপ্যাক, এই কোম্পানি, এটা তো কোম্পানি। আচ্ছা, আপনারা যে সংবাদ মাধ্যম, আপনি তো বিনা পয়সায় সাংবাদিকতা করেন না, আপনি তো একটা সাংবাদিক পান। আপনাকে বিনা পয়সায় যদি সাংবাদিক হতে বলে, আপনি তো নিশ্চয়ই চেষ্টা করবেন আপনার দুবেলা রুটি রুজি, আপনার যাতায়াতের খরচ সেটা তুলবার। তো আইপ্যাক এই যে নিউটাউন সল্টলেকের বুকে এত বড় একটা অফিস চালায়, এতগুলো কর্মী কাজ করে, তাদের টাকা কোত্থেকে আসে? এই টাকা তৃণমূল দেয়। তৃণমূল যখন দিত না, বিজেপি দিত। যে তাকে মাল দেবে আইপ্যাক তার হবে, প্রতীক জৈন তার হবে। কে এই প্রতীক জৈন? একজন সামান্য কর্পোরেট হাউসের মালিক, সে বিয়ে করছে, ডেস্টিনেশন ওয়েডিং এর ফটোশুট হচ্ছে থাইল্যান্ড না সিঙ্গাপুর না কোথায়, তার ল্যান্সডাউনে এত বড় বাড়ি, ঝাড়খণ্ডের মানুষ, বাংলার বুকে এসে এত প্রভাবশালী। পার্থ গ্রেপ্তার হলো, মমতা যায় না। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হলো, মমতা যায় না। তাপস পাল গ্রেপ্তার হলো, মমতা যায় না। মদন মিত্র গ্রেপ্তার হলে মমতা বন্দ্যোপাধ্যায় যান না। অথচ প্রতীক জৈনের বেলা মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে চলে গেলেন। আমাদের তো আরও একটা জিনিস আজকের রাজ্যের মানুষের সামনে তুলে ধরা উচিত, যে দেখুন আপনারা কাকে ভোট দিয়েছিলেন। এটা মা মাটি মানুষের সরকার, নাকি এটা কর্পোরেট লুটের সরকার? তৃণমূল দলটা আসলে কালীঘাট ওই তপসিয়া অফিস থেকে চলে, নাকি আইপ্যাকের অফিস থেকে চলে? আমরা যে এতদিন ধরে অভিযোগ করতাম যে এই রাজ্যের গরু কয়লা বালির রেড চার্ট, চাকরি বিক্রির রেড চার্ট কর্পোরেট হাউসের মতন তৈরি করা হয়েছে। এই রেড চার্ট কি আইপ্যাকই তৈরি করে দিয়েছে? প্রার্থী হতে গেলে টাকা দিতে হবে, মোটা টাকা ডোনেশন ছাড়া টিকিট পাওয়া যাবে না। এই অভিযোগ তো তৃণমূলের নেতা মন্ত্রীদের মুখ থেকে শুনেছি। ওএমআর সিট পাওয়া গেছে প্রমোটারের বাড়িতে, আর আজকে সরকারি ফাইল পাওয়া যাচ্ছে প্রতীক জৈনের বাড়িতে। কালীঘাটে যারা বসে থাকে আমি জানি না তারা কি ঘাস ছেড়ে না ঘাস খায়। তাহলে তৃণমূলের সব কাজ যদি প্রতীক জৈনের বাড়িতে হয়, তাহলে আর তৃণমূলের অফিস কালীঘাটে সব টাকার দরকার কি? আইপ্যাকের এই অফিসটাও বা কি দরকার ছিল যদি প্রতীক জৈনের বাড়িতে এই সমস্ত দরকারি ফাইল থাকে? একদমই, আমি বলছি দেখুন, এটা একটা পরিকল্পিত ব্লুপ্রিন্ট, যে ব্লুপ্রিন্টের মতন করে একটা নির্দিষ্ট কর্পোরেট হাউস আমার রাজ্যের মাটিতে বেকারদের চাকরি চুরির হিসাব করেছে, গরু কয়লা বালির চুরির হিসাব করেছে, যারা এই রাজ্যের লুটের হিসাব করেছে, যারা তোলাবাজির হিসাব করেছে। এখন যা ভয়াবহ তথ্য সামনে আসছে, শোনা যাচ্ছে যে আইপ্যাক কোম্পানিটাই নাকি 21 সালের পর বেনামে ভাইপোর নামে হয়ে গেছে।
প্রশান্ত কিশোর তো ছেড়ে চলে গেছে, প্রতীক জৈন যাবে থেকে দায়িত্ব নিয়েছেন, এবং ইডির 10 কোটি টাকা, এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন এটা যদি পরিকল্পিত হবে তাহলে ইডি কেন গেল? আরে তাহলে আমি যদি আপনাকে উল্টো কথা বলি বা ইডির কাছে যদি আমরা প্রশ্ন তুলি যে 2 বছর 2.5 বছর আগে কয়লা পাচারের তদন্ত, 2.5 বছর পর ভোটের আগে কেন গেলেন? অভিষেক যেদিন নবজোয়ারের রাস্তায় নামে সেদিনই দিল্লিতে ইডি তাকে ডেকে পাঠায়, আবার দেখুন অভিষেক রাস্তায় নেমেছে, আবার ইডি তদন্ত শুরু হয়েছে। টিভির পর্দার স্ক্রিনটাকে ভাগ করে দাও, গোটা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রাকে ভ্যানিশ করে দাও, গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুদের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভটাকে ভ্যানিশ করে দাও, গোটা রাজ্য জুড়ে এসআইআর এর যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভটাকে ভ্যানিশ করে দাও। এসআইআর দিয়ে হয়নি, রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি, বাংলাদেশি খুঁজে পাওয়া যায়নি, মুসলমান তাড়ানো যায়নি, বাংলাদেশে ছুড়ে ফেলা যায়নি, সব এজেন্ডা ফেল করে গেছে। এখন একটাই রাস্তা, দিদিকে হারাতে পারবে দাদা, দাদাকে আটকাতে পারবে দিদি, এই বাইনারি তৈরি করে দিতে হবে। কিন্তু এই আইপ্যাকের সাথে বা প্রতীক জেনের সাথে তো কয়লা দুর্নীতির কোনো সম্পর্ক নেই, এতদিন পর্যন্ত সে সমস্ত কোনো যোগসূত্রও সামনে আসেনি। আমি বলছি এই যে একটা হয় না বিড়ালের গল্প ফাদার মতন পিঠে ভাগের মতন একটু একটু করে পিঠে ভাগ করার গল্প, এটাই হচ্ছে। বাংলার মানুষের তৃণমূল বিজেপি বিরোধী যে ক্ষোভ তৈরি হয়েছে তাকে বিড়ালের পিঠে ভাগের মতন করে বিভিন্ন গল্প রুমাল দেখিয়ে দেখিয়ে দেখো এর মধ্যে একটা ম্যাজিক আছে, একবার গরু আসে, একবার কয়লা আসে, একবার বালি আসে, একবার এসএসসি আসে, একবার প্রাইমারি আসে, কিন্তু চোর আর ধরা পড়ে না। 2019 সালের আগে এই রাজ্যে যতদিন বামপন্থীরা শক্তিশালী ছিল, পার্লামেন্টে ছিল, বিধানসভায় ছিল, সারদা বলুন, নারদা বলুন, রোজভ্যালি বলুন, এসএসসি বলুন, প্রাইমারি বলুন, আমাদের আইনজীবীদের করা মামলায় বামফ্রন্টের লড়াইয়ের ফসল একের পর এক তৃণমূলের চোরদের জেল যাত্রা হয়েছিল। আর তারা যবে থেকে এই রাজ্যে বিজেপি শক্তিশালী হলো তবে থেকে এক একজন জেল থেকে বাইরে বেরিয়ে এলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে গেছিল আমরা বিরোধী ছিলাম বলে, আমরা আইনি লড়াই লড়েছিলাম বলে। যবে থেকে বিজেপি ইডি সিবিআই চালনা করা শুরু করেছে তবে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জামাই আদরে পার্লামেন্টে ঘুরে বেড়ায়, রাজনাথ সিং পেছনে গিয়ে টুকি মারে। এই রাজ্যের মাটিতে একটাও কোনো দুর্নীতি মামলায় তৃণমূলের নেতা জেলের ভেতরে, সব জেলের বাইরে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল? লোকসভার আগে এত বড় বড় ডায়লগ, কেষ্টমণ্ডল এত বড় বড় সভা করছেন, কোথায় গেল? আমি বলছি পরিকল্পিতভাবে বাইনারি তৈরি করা হচ্ছে। বাংলার মানুষের কাছে বিজেপি কৈফিয়ত দিক, এই যাত্রাপালা কতদিন চলবে? হয় বিজেপি দিদি মোদি তৃণমূলের চোরেদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, কারণ চোরেদের মাথায় বসে থাকা ডাকাতরা আজকে বিজেপির নেতা। অমিত শাহ সব দুর্নীতির কথা বলে, নারদার কথা বলে না, কারণ তার পাশে শুভেন্দু অধিকারী বসে থাকে। এই চোরেরা, লুটেরারা যারা বাংলাকে সর্বনাশ করেছে তারা আজকে তৃণমূল বিজেপিতে বিভক্ত হয়ে গেছে। এরা সব চোরে চোরে মাস্তুতো ভাই, এরা স্লোগান দেয়। আমি বারবার আপনাদের বলি যে হিন্দু হিন্দু ভাই ভাই নয়, এরা আসলে স্লোগান দেয় তৃণমূল বিজেপি চোরে চোরে মাস্তুতো ভাই। শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক মমতার সরকার কিছু করবে না, আবার অভিষেকের বিরুদ্ধে ইডি সিবিআই কিছু করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে এই কয়লা দুর্নীতির টাকা বিজেপির শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়রা খেয়েছেন। হ্যাঁ, হতে পারে, কারণ জগন্নাথ চট্টোপাধ্যায়রা তো এক সময় মোহন ভাগবত আর মমতার সঙ্গে মিটিং করিয়ে দিয়েছিলেন যাতে 2016-তে বাম কংগ্রেসের জোট সরকার তৈরি না হয়। একটা সময় তো কালীঘাটে আরএসএস এর নেতাদের রেগুলার যাতায়াত ছিল। গোটা রাজ্য জুড়ে বিজেপি আরএসএস, এই ছবি, পুরনো ছবি আপনারা আর্কাইভ সাংবাদিকরা খুঁজে বের করতে পারবেন। অটল বিহারী বাজপেয়ী মমতার পা ছুঁয়ে প্রণাম করছে, আরএসএস সাক্ষাৎ দুর্গা তকমা দিচ্ছে। 2011 সালে বিজেপি আরএসএস উল্লসিত হয়েছে মমতার সরকার তৈরি হয়েছে বলে। বামপন্থীদের দুর্গ, তাকে ভাঙবার বিভিন্ন প্রয়াস হয়েছে। জোড়া ফুল সিম্বল, একটা ফুল থেকে দান করা আরএসএস এর, নাগপুরের ব্রেন চাইল্ড হচ্ছে তৃণমূল কংগ্রেস। আরএসএস এর ফান্ডিং এ লালিত পালিত হয়েছে। 11 সালের পর এই রাজ্যে ফলে ফুলে পুষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস, আরএসএস বেড়েছে, তৃণমূল বেড়েছে। দিদির এমএলএ সংখ্যা বেড়েছে, এখানে আরএসএস এর স্কুল বেড়েছে। দিদির ক্ষমতা বেড়েছে, এখানে দাঙ্গা বেড়েছে, হিন্দু মুসলমান বেড়েছে। জাতিগতভাবে, জাতপাতগতভাবে, ধর্মগতভাবে সমস্ত বিভেদের রাজনীতি তৈরি করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ দেখুক যে এই নাটক, এই দিদি মোদির পরিকল্পিত যাত্রাপালা কতদিন চলবে। অনেকে বলছেন কালকে থেকে মজা করে যে অমিত শাহ ইডিকে বলেছিল, শুভেন্দু বারবার গিয়ে অমিত শাহকে বলে যে আপনি কেন ধরছেন না ভাইপোকে, আপনি কেন ধরছেন না। রাজ্যের বিজেপিরা চোখের জল ফেলে। অমিত শাহ বলে দাঁড়াও আমি একটু কিছু একটা করি। বিজেপির কর্মীরা মনোবল হারিয়ে ফেলেছিল, তাদের অক্সিজেন বাড়াতে ইডিকে পাঠালো। দিদি আবার উঠে বললো তোর বস আরএসএস আর নাগপুরকে ফোন লাগিয়েছে, ওখানে দাদার কাছে ফোন চলে গেছে। দাদা বলছে না, কোনো ফাইল নেওয়া যাবে না, ওনাকে উনার মতন করে যেতে দাও। আপনি কালকে সন্ধ্যাবেলা একটা ইম্পর্টেন্ট খবর অনেক নিউজ চ্যানেল করেছে, কালকে সন্ধ্যাবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তার যে আইপিএস অফিসার সুমিত কুমার না কি সব নাম, এরা সব আইপিএস অফিসার কিনা আমি জানি না, এরা সংবিধানের উপর শপথ নিয়েছে নাকি চোরেদের হাল খাতার উপর শপথ নিয়ে পুলিশের চাকরি করছে আমরা জানি না, কিন্তু তারা দায়িত্ব নিয়ে একজন চোর দুর্নীতিগ্রস্ত সরকারকে বাঁচাতে রাস্তায় নেমে গেল। এই আইপিএস অফিসাররা একটা সাধারণ পুলিশ কর্মী মার খেলে খুন হলে রাস্তায় থাকে না। এই আইপিএস পুলিশ অফিসাররা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়ে আজকে কালীঘাটের দয়ায় বেঁচে আছে। এতগুলো আইপিএস অফিসার এই
অসাংবিধানিক কাজকে করতে সুযোগ করে দিলেন, আর ওখানে ইডি অফিসাররা দেখে দেখে মজা লুটলেন। গতকাল সন্ধ্যাবেলা মমতার ব্যক্তিগত নিরাপত্তা দায়িত্বে থাকা আইপিএস অফিসার নাড্ডার হোটেল রুমে কেন গেছিলেন? সেটিং করতে? এরপর লুকোনো বাকি আছে? গোটা রাজ্যের মানুষ দেখছে, বাংলার মানুষের কাছে তৃণমূল বিজেপিকে কৈফিয়ত দিতে হবে, দিদিকে কৈফিয়ত দিতে হবে। আপনি 11 সালে বলেছিলেন বামেদের ফাইল খুলবেন, আজকে আপনি ফাইল নিয়ে পালাচ্ছেন, একটাও বামেদের বিরুদ্ধে ফাইল খুলতে পারেননি। আর বিজেপিকে কৈফিয়ত দিতে হবে, 19 গেল, 21 গেল, 24 গেল, 26 গেল, চোরেদের মাথা কবে ধরবে? চোরেদের মাথা যদি ধরতে না পারো, তাহলে বিজেপিকে বাংলা ছাড়া করার দায়িত্ব বাংলার মানুষকে নিতে হবে। বিজেপি যতদিন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন থাকবে, মমতা যতদিন থাকবে বিজেপি ততদিন এই রাজ্যের মাটিতে হাঁটু গড়ে বসে থাকবে। এই রাজ্যে দিদি মোদির বাইনারি, তৃণমূল বিজেপির গোপন সেটিং আজকে মানুষের সামনে উন্মুক্ত। বাংলার মানুষ দেখুক চোখের সামনে যে পুলিশি নিরাপত্তা গতকাল আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, সেই পুলিশি নিরাপত্তা আরজি করে অবহেলার লাশ পাওয়ার পর কেন ছিল না? কেন তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা হয়েছিল? এই পুলিশি নিরাপত্তা কেন একবার মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি অফিসে গিয়ে ওই ওএমআর সিট পোড়ানো আটকাতে পারেননি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি ডকুমেন্টগুলো রিজার্ভ করতে পারলেন না? তাহলে তো এতগুলো মানুষের চোখের জল আজকে এই অসহায় অবস্থা দেখতে হতো না। দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের লুটের সরকারকে এস্টাবলিশ করেছে। এখন অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায় না, অপরাধীরা সরকারের মাথায় বসে রয়েছে। তাকে শেল্টার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতার মাথায় হাত রেখেছে, দিদির মাথায় হাত রেখেছে দাদা, আর দিদির মাথায় দাদার হাত আছে বলেই কেউ জেলের ভাত খাচ্ছে না। আগামী 26-এর নির্বাচনে এই দুই দুর্নীতিগ্রস্ত সরকারকেই তাড়াতে হবে।